মেয়েরা শোনো, তোমরা তো গ্রুপ, ওর নাম হচ্ছে ফারা, ওর সাথে একটু কথাবার্তা বলো, নাহলে আবার ওর মন খারাপ করবে, বুঝছো? না তুমি ওদের সাথে একটু কথা বলো, কি খাইছো? তোমার নাম কি? আমি সুবা। আসছে ফাইভে। হাই টেস্ট করে দিতে লাগবে, বড় হয়ে গেছে না? না ওই কথা বসো, ভাই স্যার আসবে। এই লোকগুলো আমি একা থাকলে আমি আপনার ছেলে আপনি কি ভাবলেন জানালে এই কাউকে চিনি না, তুই জানো না ও ফোর্থ হয়েছিল আরে এবার সবারই না, যারা আগে আছে তারা আরো ভয়ঙ্কর আসতে চাইছে একজন 26 থেকে 27 হয়ে গেছে চালি চিন্তা না হলে আমি সুইচ করে যাবে আমি জানতাম না তোমার সেদিন রেজাল্ট ছিল কিন্তু আমি স্টেপের পরে দুটো ম্যাথ করে পরীক্ষা আমি আমার ফোর্থ ফিফথ এর জীবনটা থাকতেছে না আমি তিনবার করছি তো সবাই থার্ডটা বাদ আর এটা মনে আমি জানি না আপনার কত হয়েছে ঠিক আছে তারপর কি অবস্থা সবার? সো অ্যানুয়ালের রেজাল্ট কেমন হলো? শোনাও একটু, রেজাল্ট শোনাও, কি কার কি অবস্থা? তুমি কি নতুন আজকে ফার্স্ট? কি অবস্থা, তোমার কি খবর মাঝখানে? হ্যাঁ, কত আসছে? আর আর কার কি বলো, এক এক করে বলো। তোমার কত? 96, ভেরি গুড। তোমার 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 হ্যাঁ, 80 আসে নাই? আচ্ছা, 80 না আসলে বলার দরকার নেই। ও তুমি তো বললাই। তোমার কি খবর ইরা? 90। তোমার কি খবর? ভালো। আর তুমি নতুন স্টুডেন্ট, তুমি 5-এ ছিলে? ইয়েস, মনে হচ্ছে আর কি এরকম। আচ্ছা, অনলাইনে মেবি, অনলাইনে কে আছো এটা একটু নামটা বলো।
শোনা যাচ্ছে অনলাইনে যে আছো? বই বই পাইছো সবাই? টেক্সট বুক দেয় না স্কুল থেকে? তো তাহলে পাইলা কিভাবে? কালেক্ট করছো? হ্যাঁ, তোমাদের ম্যাথ বই চেঞ্জ হবে না, ম্যাথ বইটা মোটামুটি সেমই থাকবে, চেঞ্জ হওয়ার কথা না। ওকে, অনলাইনে যে আছো একটু রেসপন্স করো, সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড কি ক্লিয়ার? আমার এখানে সব ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমরা সবার আগে একটু টেক্সট বুক অর্থাৎ 7 এর বইটা নিয়ে একটু ডিসকাস করি, বইয়ের সাথে একটু পরিচিত হওয়া যাক। ওকে, ক্লাস 7। ওকে, তো এই হচ্ছে আমাদের 7 এর বই। বই যাদের আছে বইটা সামনে রাখো, আর যাদের নাই তারা বোর্ডের দিকে দেখলেই হবে, সমস্যা নেই। ওকে, সো দেখো এই হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। তো আমরা ফ্রন্ট পেজের মধ্যে বেশ কিছু ফিগার দেখতে পাচ্ছি। এগুলো তো পারার কথা, এগুলো বুঝো না? এগুলো ক্লাস 6-এ আমরা অ্যালজেব্রা যখন স্টার্ট করছি তখনই তো এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। এটা হচ্ছে ইন্টিজারের মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার্স, মাইনাসে মাইনাসে প্লাস a ইন্টু বি এ বি। আর এটা কি? পাওয়ার অফ পাওয়ার, a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার n a টু দ্য পাওয়ার mn। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা তোমাদের এই ফিগারটা আমাদের জিওমেট্রিতে চ্যাপ্টার 8-এ আছে, মানে এটা একটা থিওরামের ফিগার, আসলে একটা ক্রিয়েটিভের ফিগার। সো এটা রিলেটেড আমাদের কিছু ম্যাচ করতে হবে। ওকে, তো এখানে মেইনলি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, যেগুলো আমরা ক্লাস 6-এ শিখে আসছি ওগুলোর ইউজ করতে হবে এখানে। আর এটা তো বোঝাই যাচ্ছে, এরিয়া অফ প্যারালেলোগ্রামের যে এরিয়াটা বেজ ইনটু হাইট সেটা দেওয়া আছে। সো যাই হোক, আমরা এখন একটু কন্টেন্টে চলে যাই। হ্যাঁ, আমরা একটু কন্টেন্টে চলে যাই। সো আমাদের কন্টেন্টটা হচ্ছে এইটা, দেখো। তো ওভারঅল আমরা যদি দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের টোটাল চ্যাপ্টার আছে দেখো 11টা। টোটাল চ্যাপ্টার কয়টা? 11টা চ্যাপ্টার। দেখো এই যে চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 11 পর্যন্ত আমাদের টোটাল এই 11টা চ্যাপ্টার শেষ করতে হবে ক্লাস 7-এ। তো আমরা যদি একটু দেখি এই 11টা চ্যাপ্টারের মধ্যে আমরা, খাতা বের করো সবাই, আমরা ক্লাস 6-এ আমাদের কয়টা গ্রুপ ছিল ক্রিয়েটিভে? 4টা। এখানেও ঠিক 4টা গ্রুপই হবে। সো আমাদের গ্রুপ 1-এ থাকবে অ্যারিথমেটিক, গ্রুপ 1-এ থাকবে অ্যারিথমেটিক। সো দেখো এখানে যে 11টা চ্যাপ্টার আছে এর মধ্যে অ্যারিথমেটিক্যাল চ্যাপ্টার কয়টা? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, একদম সিরিয়ালি দেওয়া আছে। সো আমরা অ্যারিথমেটিকের মধ্যে 3টা চ্যাপ্টার নিয়ে কাজ করব, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। এটা হচ্ছে অ্যারিথমেটিক চ্যাপ্টার। ওকে, সো যদিও আমাদের হাফ ইয়ারলিতে 3টা চ্যাপ্টার থাকবে না, হয়তো 2টা চ্যাপ্টার থাকবে, 1, 2 অথবা আদার্স, এভাবেই থাকবে আসলে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে চ্যাপ্টার 3টা হলেও, যেমন চ্যাপ্টার 1-এর মধ্যে কিন্তু আমরা 1.1, 1.2 থাকবে, অর্থাৎ কয়টা এক্সারসাইজ থাকবে? 2টা এক্সারসাইজ থাকবে। ওকে, এখানে 2টা এক্সারসাইজ থাকবে। হ্যাঁ, চ্যাপ্টার 1-এ 2টা এক্সারসাইজ থাকবে। চ্যাপ্টার 2-তে কয়টা এক্সারসাইজ থাকবে বলো? চ্যাপ্টার 2-তে 2.1, 2.2, 2.1, 2.2, 2.3, 3টা এক্সারসাইজ। এখানে 3টা এক্সারসাইজ থাকবে। কথা কি ক্লিয়ার? টেক্সট বুক যখন আমরা শুরু করব তখন আমরা দেখব আর কি। মেজারমেন্ট, এটা শুধুমাত্র এক্সারসাইজ 3, এটা একটাই এক্সারসাইজ থাকবে। তার মানে দেখো আমাদের চ্যাপ্টার 3টা হলেও অ্যাকচুয়ালি কয়টা এক্সারসাইজ শেষ করতে হবে? 1, 2, 3, 4, 5, 6, 6টা এক্সারসাইজ। কথা কি বুঝতে পেরেছো? 6টা এক্সারসাইজ আমাদের শেষ করতে হবে। তার মানে এত ছোট সিলেবাসও না, যতটা আমরা মানে চিন্তা করতেছি সিলেবাসটা এত ছোটও না। ওকে, এবার আসো গ্রুপ বি। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি তারপরেও, যে আমরা শুরুটা করব অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার 1 দিয়েই শুরু করব, কারণ তোমাদের যে ফার্স্ট ক্লাস টেস্টটা থাকবে সেটা কিন্তু চ্যাপ্টার 1 থেকেই থাকবে। ওকে, সো আমরা চ্যাপ্টার 1 দিয়েই শুরু করব।
চ্যাপ্টার 1 দিয়ে আমরা স্টার্ট করব। এরপরে এই যে এই চ্যাপ্টারটা, হ্যাঁ, এই যে প্রপোর্শন প্রফিট লস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে অ্যারিথমেটিকের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা। এখানে 3টা এক্সারসাইজ আছে, তবে এখানে আবার একটা বিষয় আছে, 3টা এক্সারসাইজের মধ্যে এই ফার্স্ট এক্সারসাইজ এবং থার্ড এক্সারসাইজ এই দুইটা থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন হয়। এই 2.2 থেকে ওইরকম কোনো কোশ্চেন হয় না, দুই একটা কোশ্চেন করলেই হয়, বুঝছো? সো ইম্পর্টেন্টের দিক থেকে 2.1 এবং 2.3টা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর চ্যাপ্টার 3 মেজারমেন্ট, এটা আমাদের অ্যারিথমেটিকের সবচেয়ে ইজি চ্যাপ্টার মনে হবে তোমার কাছে, এবং অ্যাকচুয়ালি খুব অল্প ম্যাথস করে আমি এখান থেকে কমন পাবো, খুব বেশি ম্যাথস করার দরকার পড়বে না। সো চ্যাপ্টার 3টা আমরা বলতে পারি যে 1 to 3 এর মধ্যে 3 চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি আর 2 চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইম্পর্টেন্ট, বিষয়টা হচ্ছে এরকম। আর চ্যাপ্টার 1 2 তবে আমরা যা পরীক্ষায় থাকবে সবই তো শিখবো, কিন্তু একটু ফোকাস রাখতে হবে এই চ্যাপ্টারগুলোতে যখন 100 মার্কসে পরীক্ষা হবে। তাহলে এবার আমরা চলে আসি গ্রুপ বি তে। গ্রুপ বি তে আমরা অ্যালজেব্রা দেখব, অ্যালজেব্রা। সো দেখো এখানে অ্যালজেব্রারও 3টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7। 4টা চ্যাপ্টার আছে হচ্ছে আমাদের অ্যালজেব্রার জন্য, 4টা চ্যাপ্টার, 4, 5, 6, 7, এই 4টা চ্যাপ্টার হচ্ছে আমাদের অ্যালজেব্রা চ্যাপ্টার। ওকে, তো এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা যখন চ্যাপ্টার 1টা শেষ করব, 1 শেষ করার পরেই আমরা চ্যাপ্টার 4-এ থাকবো, কারণ 4টা হচ্ছে দেখো মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এডিশন সাবট্রাকশন আমরা শিখে আসছি। আমরা 6-এ আমরা কি এডিশন সাবট্রাকশন করছি না 4.3-তে? সো এখানে এসে আমরা মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনটা শিখব। সো এখানে 4-এর 3টা এক্সারসাইজ আছে, 4.1 থেকে 4.3 পর্যন্ত 3টা এক্সারসাইজ। 4.1 হচ্ছে মাল্টিপ্লিকেশন, 4.2 হচ্ছে ডিভিশন এবং 4.3 হচ্ছে সিম্পলিফিকেশন। তবে সবচেয়ে টাফ যেটা তোমাদের কাছে মনে হবে সেটা হচ্ছে 4.2, এটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে অনেক টাফ মনে হবে, কিন্তু মাল্টিপ্লিকেশনটা ইজি হবে, ডিভিশনটা একটু টাফ মনে হবে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু এই কারণে না যে এই ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, এই সেম চ্যাপ্টারটা ক্লাস 8-এ আছে, সেম চ্যাপ্টারটা ক্লাস 9-এ আছে, কথা কি বুঝছো? সো এখানে যদি বেসিকটা ক্লিয়ার করো, তোমার উপরের ক্লাসে গিয়ে তোমার জন্য অনেক ইজি হবে, মানে 8-9-এর 2টা ক্লাসে এটা কাজে লাগবে, 2টা ক্লাসে। সো এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শেখার জন্য। ওকে, দেন অ্যালজেব্রিক ফ্র্যাকশন, এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি একটা চ্যাপ্টার হবে, মানে সবচেয়ে ইজি চ্যাপ্টার যদি আমি বলি সেটা হচ্ছে 6। এটাতে আমাদের সময়ও কম লাগবে এবং খুব বেশি শেখার কিছু নাই, খুব অল্প সিলেবাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একটা হচ্ছে চ্যাপ্টার 7, সিম্পল ইকুয়েশন। তো আমরা সিম্পল ইকুয়েশনটা ক্লাস 6-এও করে আসছি, বাট ওখান থেকে এখানকার সিম্পল ইকুয়েশনের সলিউশনগুলো একটু টাফ হবে, কিন্তু এখানেও খুব বেশি কিছু নাই, অল্প ম্যাথস আছে আর কি। সো সেই অর্থে আমরা যদি বলি যে এই 2টা চ্যাপ্টার কম্পারেটিভলি ইজি হবে, বাট এই 2টা চ্যাপ্টার হার্ড হবে, 4 এবং 5, এই 2টা চ্যাপ্টার হার্ড হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রুপ বি এর যে অ্যালজেব্রা চ্যাপ্টারগুলো সেগুলো। এবার আসা যাক গ্রুপ সি, জিওমেট্রি। গ্রুপ সি জিওমেট্রি। ওকে, সো জিওমেট্রিতে দেখাই যাচ্ছে আমাদের 3টা চ্যাপ্টার আছে জিওমেট্রিতে, 8, 9, 10। আরেকটা বিষয় একটু বলে রাখি, চ্যাপ্টার 5-এ কিন্তু 3টা এক্সারসাইজ, 5.1 থেকে 5.3। চ্যাপ্টার 6-এ 2টা, 6.1, 6.2। আর চ্যাপ্টার 7-এও 3টা, 7.1 থেকে 7.3। তার মানে চ্যাপ্টার কয়টা? 4টা, কিন্তু এক্সারসাইজ কয়টা? দেখো 3, 3, 6, 6, 3, 9, 10, 11, 11টা এক্সারসাইজ আমাকে শুধু অ্যালজেব্রাতে কমপ্লিট করতে হবে, 11টা এক্সারসাইজ, মানে অনেক হিউজ। ওকে, সো এই জন্য অ্যালজেব্রাটা শেষ করতে আমাদের অনেক টাইম লাগবে, এটা মনে রাখতে হবে, কারণ আমরা ক্লাস 6-এ জাস্ট কিন্তু কয়টা এক্সারসাইজ ছিল? 3 তো একটাই বলা যায়, 3 তো আর টাফ ছিল না। 4.1, 4.2, 4.3 আর হচ্ছে 5, 4টা এক্সারসাইজ ছিল, সেখানে আমরা এবার করব কয়টা? 11টা, মানে অনেক বেশি, ডাবলেরও বেশি। আচ্ছা, সেম ভাবে দেখো 8 চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের জিওমেট্রি চ্যাপ্টার, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10, চ্যাপ্টার 8, 9, 10। তবে এই 3টার মধ্যে সবচেয়ে বেশি
টাফ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 9, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার 9 থেকেই হবে। তো এখানেও তিনটা 9.1, 9.2, 9.3 তিনটা এক্সারসাইজ আছে, 8-এ দুইটা এক্সারসাইজ আছে। 8টা কম্পারেটিভলি ইজি হবে, কারণ 8-এ খুব বেশি কিছু থাকবে না, আর 8 থেকে কোশ্চেনও কম আসে, দুই একটা ক্রিয়েটিভ করলেই হয়ে যায়। সো এটা সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার 8টা সবচেয়ে ইজি চ্যাপ্টার, 9টা সবচেয়ে টাফ, আর 10টা হচ্ছে কনসেপ্ট বেসড চ্যাপ্টার। এখান থেকেও খুব বেশি কোশ্চেন আসবে না, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এটা একটা কনসেপ্ট বেসড চ্যাপ্টার, তার মানে বলতে পারো জিওমেট্রিতে বেশিরভাগ সময় আমাদের যাবে 9টা কমপ্লিট করতে, এবং এটা কিন্তু একটু টাফও হবে, অনেকটা টাফ হবে। ওকে, ও সরি, না, চ্যাপ্টার 10-এর আবার দুইটা পার্ট আছে, বুঝছো? কনগ্রুয়েন্স এবং সিমিলারিটি। কনগ্রুয়েন্সে 3 স্টার দিয়ে রাখো, সরি, কনগ্রুয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। কনগ্রুয়েন্স আর চ্যাপ্টার 9 এই দুইটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হবে। কনগ্রুয়েন্সের পার্টটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে চ্যাপ্টার 9। ওকে, আর ফাইনালি গ্রুপ ডি। ফাইনালি হচ্ছে গ্রুপ ডি, যেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড ডাটা। ইনফরমেশন অ্যান্ড ডাটা, চ্যাপ্টার 11। তো এটা আসলে অ্যাজ ইট ইজ ইনফরমেশন অ্যান্ড ডাটা চ্যাপ্টারটা, যদিও আমরা ক্লাস 6-এ যেরকম শিখে আসছি সেটা না, আর একটু ডিফারেন্ট কিছু শিখবো, বাট এই চ্যাপ্টারটা ইজি হবে তোমাদের সবচেয়ে, মানে এই চ্যাপ্টারটাই সবচেয়ে ইজি হবে। এই চ্যাপ্টার তোমাদের পুরো বইয়ের মধ্যে এই একটা চ্যাপ্টার, যেটা মানে আমাদের হাফ ইয়ারলিতেও আছে, অ্যানুয়ালও আছে, এবং এখান থেকে আমাদের একটা ক্রিয়েটিভ, ইভেন দুইটা ক্রিয়েটিভ তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। মানে 5টার মধ্যে 2টা ক্রিয়েটিভ এখান থেকে অ্যান্সার করা যাবে। 6-এ যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, 7-এ কিন্তু সেম, শর্ট কোশ্চেন, এমসিকিউ আর ক্রিয়েটিভ। তাহলে বোঝা গেছে, কন্টেন্ট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে সবার? অনলাইনে যারা আছো একটু রেসপন্স করো। সো এই হচ্ছে আমাদের, তার মানে এবার কিন্তু বইটা একটু বড়, হ্যাঁ, মানে 6-এর মতো এতটা ছোট না, একটু বড়ই হবে এগুলো। তবে সমস্যা নাই, সবগুলো কারেক্ট টাইমেই শেষ হবে, প্রবলেম হবে না। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা খেয়াল করছো নিশ্চয়ই, তোমাদের টাইম কিন্তু একটু বাড়ছে। মানে 3 দিনে আমি 3 ঘন্টা না নিয়ে আমি 2 দিনে 3 ঘন্টা ক্লাস নেব, মানে 3 আওয়ার্স ক্লাস হবে। আজকে 1.5 ঘন্টা, এর পরের দিন 1.5 ঘন্টা, প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করে। সো 3 আওয়ার্স আমরা ক্লাস পাচ্ছি। এটার কারণও আছে, কারণ সিলেবাস যেহেতু বড়, আমাদের টাইমও একটু বেশি লাগবে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি কন্টেন্ট নিয়ে যে কথাবার্তা সেগুলো। আচ্ছা, এবার শেষ, সবার এগুলো শেষ? আচ্ছা, এবার আমরা আসবো যে অ্যাকচুয়ালি আমরা যে আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে খুব বেশি কিছু করাচ্ছি না, মেইনলি আমরা সেকেন্ড ক্লাস থেকে শুরু করব। বাট আজকে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেই যে আমরা অ্যাকচুয়ালি, কারণ আমি প্রত্যেক বছর ম্যাথ করানোর যে সিস্টেমটা সেটা একটু চেঞ্জ করাই। সো এবছর আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু চেঞ্জ করা দরকার আমাদের ইয়েতে। তো আমরা এখন আমাদের ক্লাসগুলো কিভাবে করব, বা আমরা টার্গেটটা কিভাবে আগাবো, আমরা কিভাবে পড়াশোনা করব, সেটার একটা মানে ফ্লো চার্ট দেখাই দেই আর কি। আচ্ছা, ধরো আমরা প্রথমে শুরুটা করব কি দিয়ে বলো? 1.1, 1.2 এই দুইটা কিন্তু মিলে একটা চ্যাপ্টার, কিন্তু এই দুইটাকে আমি আলাদা আলাদা করতে পারবো না। মানে 1.1-কে আলাদাভাবে ক্রিয়েটিভ প্র্যাকটিস, এমসিকিউ, শর্ট কোশ্চেন এরকম না, আবার 1.2 আলাদাভাবে এরকম না, দুইটা একসাথেই। সো 1.1, 1.2 একসাথেই আমরা কমপ্লিট করব, কনসেপ্ট সেম, জাস্ট একই কনসেপ্টের মধ্যে। লিখো, সবাই খাতায় লিখো, কিছু বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। সেটা হচ্ছে যে এই জন্য আমি এগুলো লিখতে বলতেছি, কারণ আমরা কিভাবে সামনে আমাদের সিলেবাসটা কমপ্লিট করব সেটার একটা গাইডলাইন দিচ্ছি আমি। তো সবার আগে একটু আমরা লিখি, সেটা হচ্ছে ক্লাস ওয়ার্ক কপি 1। অর্থাৎ আমরা যখন 1.1 এবং 1.2 শুরু করব, আমাদের ফার্স্ট কাজ হবে এই দুইটা চ্যাপ্টারের জন্য যে বেসিক্স, দ্যাট ইজ যে কনসেপ্টটা দরকার হবে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করা, যেটা আমি সবসময় করি। একটা চ্যাপ্টার শুরুর আগে আমি আগে ওই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার করব আমরা। ওকে, সো চ্যাপ্টার 1 রেশনাল ইরেশনাল নাম্বারের যে কনসেপ্টটা আছে, আমরা সবার আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করব। অ্যান্ড দেন এই চ্যাপ্টারগুলোর, মানে এই এক্সারসাইজ দুইটার এক্সারসাইজে যতগুলো ম্যাথস আছে, এক্সারসাইজের মধ্যে যতগুলো ম্যাথস আছে আমরা সেগুলো করব। তাহলে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম, দেন এক্সারসাইজের 1.1 এবং 1.2, প্রথমে 1.1
দেন 1.2 এর এক্সারসাইজ অল ডান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসবো এক্সাম্পলে। এখন কথা হচ্ছে আমি যদি একটা চ্যাপ্টারের সবগুলো ম্যাথস করি একটা এক্সারসাইজের, স্বাভাবিকভাবেই এক্সাম্পলগুলো আমার এমনিতেই পারার কথা, তাই না? এক্সাম্পল আর এক্সারসাইজের গুলো তুমি করলা। নর্মালি আমরা কি করি, এক্সাম্পল করার পরে এক্সারসাইজে যাই, কিন্তু সেখানে যেটা হয় এক্সাম্পলে তো খুব অল্প ম্যাথস দেওয়া থাকে, কিন্তু এক্সারসাইজে অনেক বেশি দেওয়া থাকে। সো আমি তো সবগুলোকে কানেক্ট করতে পারবো না, এই জন্য আমরা একটু এটাকে উল্টায় ফেলবো। আমরা প্রথমে এক্সারসাইজ করব, তারপরে এক্সাম্পল করব, কারণ এক্সাম্পল করার তখন আর দরকার পড়বে না। তুমি যদি এক্সারসাইজে সব ম্যাথস পারো, এক্সাম্পলগুলো শুধু দেখবা যে তুমি পারবা কিনা, ঠিক আছে? তবে হ্যাঁ, যখন এক্সাম্পলে কিন্তু অনেক সময় কিছু এক্সেপশন থাকে, সেই এক্সেপশনগুলোকে আমরা সলভ করব, যেগুলো এক্সারসাইজ থেকে একটু আলাদা, এক্সেপশনাল, সেই ম্যাথসগুলোকে করব। সো এইভাবে মোটামুটি আমরা 1.1 এবং 1.2 এর এক্সারসাইজ বেসড যে ডিসকাশনটা সেটা কমপ্লিট করব। এখন দেখো আমি এখানে কপি 1 লিখেছি, এটার কারণ হচ্ছে তোমরা নেক্সট ক্লাসে বা আজকে যদি একদমই কারো নতুন খাতা হয়ে থাকে সেটা আলাদা বিষয়, খাতাটা যেন একটু বেশি পেজের হয়, অ্যাটলিস্ট 300 পেজ। ওপরে লিখবা কপি বা ক্লাস ওয়ার্ক কপি 1, এই যে আমি যেগুলো লিখছি কনসেপ্ট, এক্সারসাইজ, এক্সাম্পল। তার মানে হচ্ছে আমরা যখনই কোনো চ্যাপ্টার, ধরো এরপরে কি আমরা চ্যাপ্টার 4 শুরু করব, সো আমি সেখানে 4.1 করাবো, দেন 4.2 করাবো, দেন 4.3 করাবো। সেইটার এক্সারসাইজের যত ম্যাথস, এক্সাম্পলের যত ম্যাথস শুধু এই খাতাতে থাকবে। অর্থাৎ এই খাতায় কোনো ক্রিয়েটিভ মানে কোনো শীটের কিছু থাকবে না, এটা শুধুমাত্র টেক্সট বুক রিলেটেড কপি হবে। আমার কথা কি বুঝছো? যে টেক্সট বুকের যা যা দরকার তোমার এখানে থাকবে সব। এবং 300 পেজের এই জন্য বলতেছি যে অ্যাটলিস্ট হাফ ইয়ারলি পর্যন্ত যেন ওই খাতাটা কমপ্লিট হয়, দেন অ্যানুয়ালে গিয়ে যদি শেষ হয়ে যায় তুমি আরেকটা খাতা করতে, কারণ অনেক ম্যাথস আমাদেরকে করতে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ কপি 1। আচ্ছা, এরপরে আসো ক্লাস ওয়ার্ক কপি 2। এটার কাজটা কি? কাজটা হচ্ছে স্বাভাবিকভাবে আমি যখন এগুলো কমপ্লিট করব তখন আমরা একটা কি দিব বলো, যেটা আমি ইন জেনারেলি করি, কারণ আমাকে তো প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। সো আমি একটা শীট প্রোভাইড করব তোমাকে এই চ্যাপ্টারের উপর, 1.1 এবং 1.2 এর উপর একটা শীট প্রোভাইড করব। তো এখন অ্যাকচুয়ালি আমাদের যে ম্যাথস পরীক্ষাটা আমরা দিব, পরীক্ষাতে কয় ধরনের কোশ্চেন হবে? 3 ধরনের। কি কি? এমসিকিউ, শর্ট কোশ্চেন, আর কি? ক্রিয়েটিভস। এমসিকিউ, শর্ট কোশ্চেনস আর ক্রিয়েটিভ। সো এখানে 2টা শীট হবে, এমসিকিউ এর শীটটা আলাদা হবে আর শর্ট কোশ্চেন এবং ক্রিয়েটিভের শীটটা একটা শীটের মধ্যেই হবে, মানে 2টা শীট। সো আমাদের কাজ হচ্ছে এইটা কমপ্লিট করার পরে আমরা আরেকটা কপিতে যাব, সেই কপিতে আমরা এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং ক্রিয়েটিভগুলো রাফ, যেগুলো আমি এখানে, আমি আবারও বলতেছি, যেমন এর আগে আমি কি করছিলাম, যে আমি ক্লাসে যা করতাম সেটাই আমি হোমওয়ার্ক দিতাম, এখন আর সেটা হবে না, কারণ সেটা দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। তোমরা কপি করে নিয়ে আসো আরেকজনেরটা, বা আমার খাতা যেটা দেখে দেখে কপি করে নিয়ে আসো, ওটার তো দরকার নেই আমার। তো আমার কথা হচ্ছে তোমাদের ক্লাস অ্যাক্টিভিটিটা দরকার, ক্লাসে কি করাচ্ছে ওটা মনোযোগ দিয়ে করো। ফার্স্ট কপিতে এটা লিখো, সেকেন্ড কপিতে এগুলো রাখো। কথা ক্লিয়ার? তার মানে শীট রিলেটেড যত মানে ম্যাথসগুলো থাকবে, সেটা এমসিকিউ এর রাফ হোক, সেটা শর্ট কোশ্চেনের রাফ হোক, বা সেটা ক্রিয়েটিভ হোক, সব কিছুর অ্যান্সার একটা খাতাতে থাকবে। এরপরে যেমন ধরো 1.1, 1.2 এর আমি এমসিকিউ, শর্ট কোশ্চেন, ক্রিয়েটিভ ডান। তারপরে এই খাতায় কি করব, আবার 4.1, 4.2, 4.3 এর রিলেটেড যে শীটটা আছে সেটার অ্যান্সার রাখবো। তার মানে এই খাতাতে শুধুমাত্র এক্সারসাইজ বেসড ম্যাথসগুলো থাকবে, আর এই খাতাতে ক্রিয়েটিভ বেসড ম্যাথসগুলো থাকবে, ক্রিয়েটিভ, শর্ট কোশ্চেন এবং এমসিকিউ বেসড। কথা কি বোঝা গেছে? কিন্তু একটা বিষয় হচ্ছে এই 2টা কপি কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি আনতে হচ্ছে না, তুমি একটা কপি ক্লাসে নিয়ে আসবা। যখন আমি এই ম্যাথসগুলো করাবো তখন এটা নিয়ে আসবা, যখন এই ম্যাথসগুলো করাবো তখন এটা নিয়ে আসবা। বিষয়টা হচ্ছে এইটা, মানে এমন না যে তোমাকে প্রত্যেকদিন সব মানে 2টা করে খাতা বা 3টা করে খাতা আনতে হবে। কথা কি বুঝতে পারছো? তবে আমার কথা হচ্ছে যে আমি যেন এই কপিগুলো আলাদা আলাদাই দেখি। রিজন হচ্ছে যে একটা চ্যাপ্টারে যদি আমি এই 2টা স্টেপ পার করে আসি তাহলে কি আর কোনো প্রবলেম থাকার কথা? আচ্ছা, সো এখন আমার দেখার বাকি হচ্ছে, যেহেতু আমি তোমাদের কোনো হোমওয়ার্ক দিচ্ছি না ওইভাবে যে এগুলো সব হোমওয়ার্ক করে নিয়ে আসো, অ্যাকচুয়ালি আমি একটা হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা হবে শুধুমাত্র 2টা ক্রিয়েটিভ থাকবে। কয়টা ক্রিয়েটিভ থাকবে? 2টা অথবা 3টা। ধর এখানে 2টা এক্সারসাইজ আছে, হয়তো আমি আরেকটা বাড়াই দিতে পারি, 3টা। একটা পার এক্সারসাইজ থেকে 2টা করে হয়, তো যাই হোক 2টা হাইয়েস্ট 3টা হোমওয়ার্ক থাকবে ক্রিয়েটিভ, কোনো এমসিকিউ হোমওয়ার্ক না, কোনো শর্ট কোশ্চেন হোমওয়ার্ক না, কারণ এগুলো আমরা ক্লাসেই শেষ করব। কথা ক্লিয়ার?
কিন্তু ক্রিয়েটিভ হোমওয়ার্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই যে ধরো আমি এতগুলা জিনিস একটা চ্যাপ্টারের কমপ্লিট করে ফেললাম, এখন তুমি কতটুকু নিতে পারছো সেটা তো আমাকে দেখাইতে হবে তোমার। সো হোমওয়ার্কটা অবশ্যই নিজে নিজে যতটুকু পারবা, ধরো একটা ক্রিয়েটিভের এ বি পারছো, সি পারো নাই, ফাঁকা রাখো। পরের ক্রিয়েটিভের এ পারো নাই, বি সি পারছো, ফাঁকা রাখো। পরের ক্লাসে এসে আমাকে বলো যে আমি করে নিয়ে আসছি বা আমি ট্রাই করছি। এখন যদি কেউ এসে বলো যে ম্যাক্সিমাম কি বলো, এসে বলো যে না হোমওয়ার্ক স্যার হোমওয়ার্ক করি নাই, পারি নাই, তো এত কিছু করার পর কি না পারার কোনো অপশন আছে? নাই। অ্যাটলিস্ট তুমি ট্রাই করতে পারো, ট্রাই করার মতো তো অ্যাবিলিটি হবে এতগুলো কিছু করার পরে। সেখানে দুই একটা না পারতে পারো, কোনো সমস্যা না, বাট এই হোমওয়ার্কটা আমরা মাস্ট বি আমাদেরকে করে আনতে হবে। সো এই হোমওয়ার্ক কপিটাও কিন্তু আলাদা হবে, এখানে শুধুমাত্র হোমওয়ার্কগুলো থাকবে। এটা খুব বেশি পেজের দরকার নাই, এটা একটু লেস পেজের হলেও হবে, কারণ এটা জাস্ট যখন আমি হোমওয়ার্ক দেবো শুধু তখন নিয়ে আসতে হবে, আর কিছু না। আর ফাইনালি কি করব এখন বলো? সব তো ডান, শেষ। কি করব এখন? ক্লাস টেস্ট। তার মানে এখন থেকে আমাদের এক্সামটা রেগুলারলি থাকবে। ওকে, একটা করে চ্যাপ্টার শেষ হবে এবং ওই চ্যাপ্টারের উপর আমরা কি দিব? ক্লাস টেস্ট দিব। এবং বলে রাখি ক্লাস টেস্টটা হবে 20 মার্কসের। আমি একদম মার্কস ডিস্ট্রিবিউশনটাও লিখে দিচ্ছি। একটা ক্রিয়েটিভ থাকবে 2 + 4 + 4 দ্যাট ইজ 10। দেন এমসিকিউ থাকবে 4টা, 4 × 1 4। আর শর্ট কোশ্চেন থাকবে 3টা, 3 × 2 6 দ্যাট ইজ 20। তবে মনে রাখবা এই কোশ্চেনটা কিন্তু টাফেস্ট কোশ্চেন হবে, মানে আমি যে ক্লাস টেস্টটা নিব সেটা একদম টাফেস্ট হবে। আমি চেষ্টা করব তোমরা যেন না পারো, আর তোমরা চেষ্টা করবা যে তোমরা যেন পারো, এখন যেটা হয় আর কি। সো এই হচ্ছে মোটামুটি একটা চ্যাপ্টার কমপ্লিট করার ওয়ে। সো আমার এই সিস্টেমটা করার কারণটা হচ্ছে যে আমার কেন জানি মনে হয়েছে তোমরা যারা ম্যাথসে খারাপ করো বা ম্যাথসকে ভয় পাও, তাদের একটা মেইন রিজন হচ্ছে তারা গোছানো না, অর্গানাইজ না, এটা হচ্ছে মেইন ইস্যু। সো এই অর্গানাইজ করার জন্য, কারণ আমার কথা হচ্ছে তুমি ক্লাস করার পরে যেন তোমার বাসায় গিয়ে তুমি বলতে পারো যে তুমি কি করছো, বা তোমার খাতা দেখলেই যাতে বোঝা যায় যে না তুমি ম্যাথস করছো, ঠিক আছে? আর সবকিছু আলাদা আলাদা গোছানো থাকবে। যখন তোমার এক্সামের আগের দিন যাতে তোমাকে সব ম্যাথস আলাদা আলাদাভাবে খুঁজতে না হয়, এক জায়গায় থাকবে, জাস্ট রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবো, দ্যাটস ইট। কথা কি বোঝা গেছে? সো এই হচ্ছে আমাদের 2026 ক্লাস 7 এর শিডিউল বলতে পারো, যে এইভাবেই আমরা আগাবো, এইভাবেই আমরা আগাবো প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার। এখন ধরো এখানে আরেকটা বিষয় আছে যে এই শীটের মধ্যে তো লিমিটেড ক্রিয়েটিভ বা লিমিটেড শর্ট কোশ্চেন বা লিমিটেড এমসিকিউ থাকবে, তাই না? তো এর বাইরে আমরা যখন তোমাদের কোনো সিটি পরীক্ষার অ্যানাউন্স হবে, স্বাভাবিকভাবে ওই চ্যাপ্টারগুলো থেকে আরো টাফ ম্যাথস আমরা প্র্যাকটিস করব সিটির আগে, রিভিশন বেসড। আমরা যদি রিভিশনের কথা বলি সিটির আগে, ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে গত বছর আমরা হাফ ইয়ারলিতে তোমাদেরকে একটা টেস্ট পেপার দিছিলাম। টেস্ট পেপারটা কি ছিল? কোশ্চেন ব্যাংক ছিল, মানে ধরো গত বছরের যে কোশ্চেনগুলো। তো অ্যানুয়ালে আমরা দিতে পারি নাই, কারণ আসলে অ্যানুয়ালের কোশ্চেন আমরা কালেক্ট করতে পারছিলাম না গত কয়েক বছর আগে। তো এখন যেহেতু এবছর আমরা সব কোশ্চেন কালেক্ট হয়ে গেছে সব স্কুলের, সো এবছর আমরা হাফ ইয়ারলির আগে ক্লাস 7 এর গত বছরের যে কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলের, ভিএনএস, উইলস, আইডিয়াল, এগুলো আমরা সলভ করবো, সেটা হাফ ইয়ারলি যে মডেল টেস্টটা হবে তার আগে। সো এই ওভারঅল এতগুলো জিনিস যদি আমরা করি, আমার মনে হয় না যে ম্যাথসে কোনোভাবেই আর কারো প্রবলেম হওয়ার কথা। সো বিষয়টা হচ্ছে যে এখানে কে মানে ভালো স্টুডেন্ট, কে খারাপ স্টুডেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে তুমি সিস্টেমের মধ্যে আছো কিনা। একটা স্টুডেন্ট যদি এই সিস্টেমের মধ্য দিয়ে যায় এবং এগুলোকে ফলো করে, তার খারাপ করার কোনো অপশন নাই, মানে তার কাছে কোনো অপশনই নাই যে সে খারাপ করবে, ইম্পসিবল। কথা কি বুঝতে পারছো? সো ভালো করতে হলে তোমরা জাস্ট ফলো করবা, আর কিছু করার দরকার নেই। খুবই কোনো বাসার কোনো প্রেশার নাই, 2টা বা 3টা হোমওয়ার্ক একটা চ্যাপ্টারের, এটা তো করাই যায়। এছাড়া কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না বাসায়, বাদ বাকিটা শুধু ক্লাসে অ্যাক্টিভ থাকা, এটাই হচ্ছে মেইন ইস্যু। এখন কথা হচ্ছে যে আমি এখানে ধরো ক্লাস 4 থেকে প্রায় 9 পর্যন্ত ক্লাস নিচ্ছি, 10টা বাদ দিয়ে দিছি এবছর। এতগুলা জিনিস তো মেইনটেইন করতে হবে আমাকে, তাই না? তো আমি যদি নিজেই সবকিছু মেইনটেইন করতে যাই, তাহলে আমার উপর অনেক প্রেশার পড়ে যাবে। এবং অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেক সময় আমি ভুলে যাই অনেক কিছু করতে, এই জিনিসটা আমি খেয়াল করছি যে আমি সিস্টেম করতেছি ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে তোমরাও ফাঁকি দেওয়া শুরু করছো, আমিও দেখা যাচ্ছে যে মানে কিছু জায়গায় স্কিপ হয়ে যায়। সো এই জন্য এখন থেকে আমাদের প্রত্যেকটা ব্যাচে, যেমন তোমাদের ব্যাচে 2 জন ম্যাথ কোঅর্ডিনেটর থাকবে,
মানে আমরা যেটাকে ক্লাস ক্যাপ্টেন বলি, তাই না? ম্যাথ ক্লাসে 2 জন থাকবে, বাট এদের 2 জন ফিক্স না। নেক্সট ক্লাসে আমি ফিক্স করে দিব যে প্রথম কেতমুন 2 জন হচ্ছে, কারণ এই ম্যাথ কোঅর্ডিনেটরটা চেঞ্জ হইতে থাকবে। প্রথম 2 জন আমি সিলেক্ট করে দিব, এরপর থেকে ম্যাথ কোঅর্ডিনেটর সিলেক্ট হবে এই যে এই এক্সামের রেজাল্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ 2টা এক্সামের উপর, 2টা ক্লাস টেস্টের রেজাল্টের উপর আমরা নেক্সট কোঅর্ডিনেটর সিলেক্ট করব। যারা ভালো করবে তারাই কেবল কোঅর্ডিনেটর হবে। আচ্ছা, এখন ইস্যুটা হচ্ছে যে কোঅর্ডিনেটরটা আসলে কেন করতেছি? 3টা কাজ তাদের থাকবে, তাদের টোটালি 3টা কাজ থাকবে। এই 3টা কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ক্লাস ওয়ার্ক কপি চেক। অর্থাৎ আমি তো ধরো ক্লাসে যা করাচ্ছি সেগুলো তো থাকতেছে, তাই না? তো ক্লাসের শেষে তারা, কারণ তোমরা তো অনেক ফাঁকি দাও, মানে 2টা ম্যাথস করলে একটা তোলো না, মানে অনেক কিছু হয়। সো এই জন্য তাদের ফার্স্ট কাজ হচ্ছে তারা প্রত্যেকটা ক্লাসের শেষে কপি, মানে সবার কপিটা চেক করবে যে আজকে ধরো আমি 7টা ম্যাথস করাইছি, এই 7টা ম্যাথস সে তুলছে কিনা ভালোভাবে। ওকে, সেটা চেক করবে এবং আমাকে রিপোর্ট দিবে। যারা করে নাই তাদের ব্যাপারে রিপোর্ট দিবে, আর রিপোর্ট দিলে তাদের কি পানিশমেন্ট হবে সেটা আমি পরবর্তীতে সিলেক্ট করব। জাহারাতুল অনলাইন এটা কোনো উইকলি না, এরকম প্রত্যেক চ্যাপ্টারের উপর উইকলিটা না, ওই একজনই, ওই রকম কোনো ওটা রেগুলার ব্যাচের জন্য। আচ্ছা দেখো, ক্লাস ওয়ার্ক কপি চেক অ্যান্ড মানে আমাকে রিপোর্ট করবে আর কি। কথা কি বুঝছো? তার মানে কি? তার মানে যদি কেউ ক্লাসে ফাঁকি দাও সাথে সাথে ধরা পড়ে যাবা। ওকে, কারণ তাদের উপর দায়িত্ব থাকবে যে তারা প্রত্যেক দিন ক্লাস শেষে চেক করবে যে সবগুলো ম্যাথস খাতায় উঠছে কিনা। 1 2 হচ্ছে হোমওয়ার্ক কপি চেক করবে। যদিও আমি ভুল, যদি কারো কোনো মিস্টেক থাকে সেটা তো আমি করবই, কিন্তু হোমওয়ার্কটা নিয়ে আসছে কিনা সেইটা তারা চেক করবে এবং আমাকে রিপোর্ট করবে। কথা কি ক্লিয়ার? এই জন্য আমি কিন্তু তাদেরকেই সিলেক্ট করতেছি যাদের অ্যাবিলিটি আছে। ওকে, যারা পড়াশোনা করবে তারাই ইয়েতে থাকবে। আর আরেকটা ফাইনাল কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লেসন আপডেট দেবে। এটার মানে হচ্ছে ধরো আমাদের অনেকেই আছে যারা রেগুলার ক্লাসে আসো না বা কোনো কারণে একদিন মিস করলা, তো প্রত্যেকটা ক্লাসের শেষে বাসায় গিয়ে মেসেঞ্জার যে গ্রুপটা আমাদের আছে এই গ্রুপে সে আজকের আপডেট জানাবে যে আজকে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, ক্লাসে কি করলাম শর্টকাটে, যাতে করে ওই আপডেটটা দেখে সে বুঝতে পারে বাকিরা যে আজকের ক্লাসে কি করানো হয়েছে। যদি তুমি না আসো তুমি ওটা দেখেই বুঝতে পারবে যে আজকের ক্লাসে কি করানো হয়েছে এবং সেই অনুযায়ী তুমি রেকর্ডিংটা দেখে নিবা। কারণ নেক্সট ক্লাসে যখন তুমি আসবা, কেউ এখন থেকে এই একটা কথা ক্লাসে বলতে পারবা না যে স্যার গত ক্লাসে আসি নাই এই জন্য পারি না বা এই জন্য হয় নাই। এই জিনিসগুলো কখনোই যাতে ক্লাসে না কেউ বলে। কথা বুঝছো? তুমি ক্লাসে না আসলে সেটা তুমি নেক্সট ক্লাসের আগে কিভাবে কভার করবে সেটা তোমার দায়িত্ব, কারণ রেকর্ডিং আছে, তোমাকে আপডেট দেওয়া হবে যে এই কিছু করানো হয়েছে, তুমি সেভাবে প্রিপারেশন নিয়ে আসবা। কথা কি বুঝতে পারছো? দ্যাটস ইট। আর এই যে এত কষ্ট করে নিচ্ছি আমাদের কোঅর্ডিনেটরদের নিয়ে, এটার একটা বিষয় আছে, যদি কোনো স্টুডেন্ট পরপর দুইবার যদি কোঅর্ডিনেটর সিলেক্ট হয় চমক থেকে, তার জন্য একটা খুব ভালো মানের গিফট আছে। বুঝতে পারছো? 2বার সিলেক্ট হইতে হবে, তার মানে 2বার তোমাকে রেজাল্ট ভালো করতে হবে অ্যাটলিস্ট, তাহলে তুমি কোঅর্ডিনেটর 2বার পরপর হইতে পারবা এবং দেন গিফট পাবা, ভালো একটা গিফট দেওয়া হবে তোমাকে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এবারের প্ল্যান। সো কি মনে হয় বলো, প্ল্যান ঠিক আছে? এখন এক্সিকিউট করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর এক্সিকিউট করতে হবে অবশ্যই তোমরা যদি অ্যাক্টিভ হও তাহলেই এক্সিকিউট করা পসিবল হবে। তো এই ছিল আমাদের প্ল্যান। ওকে, তাহলে শুরু করা যাক। দেখি আজকে যদিও খুব বেশি কিছু না, আজকে স্টার্ট করি, দেন নেক্সট ক্লাস থেকে তো আমরা করবোই আর কি। আজকে একটু স্টার্ট করা যাক। সো আমরা চ্যাপ্টার 1 থেকেই স্টার্ট করি। আমাদের 6টা পর্যন্ত ক্লাস, তাই না? আচ্ছা, একটু 5 মিনিটস একটা ব্রেক নিই।
5 minutes ব্রেক, অনেক বড় ক্লাস, ব্রেক দরকার। ওকে আমার এটা জীবনে হবে না, আমার মায়ের খালি জানি বললো এখানে ঘরে বসে থাকেন কোথায় বসে বলে স্যার এই জন্য আমাদের পরীক্ষা আসলে এমনিতে পারবে আমার সময় এই জন্যই তো বাসটা খাইছি নেই আর ফাঁকি পাইছি চল নাচি নাচি আর কিছু বলা ছিল না না যা বলছে এটা আমাদের মায়ের কামটা শুরু হয়ে যাবে এতটুকু বলা যায় এটা বলিস না আমার মা শুনে ভালোই শুনতে হ্যাঁ আর এটা যদি বাকিরা শুনে এদের মাদের আর কিছু শুনে দরকার নেই জাস্ট টু আমি সবাই হ্যাঁ বাবা মেসেজের আইডিতে সবাই লিখে আমি এটাই সেই সমস্যা মেসেজ আসছে আচ্ছা এই তো ওর মা একটু বলতো না তুমি এখানে থাকবে আমার মা নিয়ে যাবো হ্যাঁ আর পুলিশ করে দেখা মানে জানা না আমি আমার মার এক ফুটো অনেক কিছু তারপর বাইরে আমার বাপরে বলে দিবে না আমার বাবু যে নিশ্চয়ই ভালো খাবার এখানে মা বলছে আমার বাপরে আমি কি বলি তো বলে দে ওনাদের এটাই বাইরে ব্যাপার হচ্ছে ওই যে ম্যাথ কোশ্চেন কোশ্চেন করবে ওইটাই চ্যালেঞ্জিং হবে আরে শুনুন বিষয়টা আমরা সাত পাবো এক 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 করে আমি তো নাম্বারই পাবো না আমার মার্কস আমি তো নেগেটিভ মার্ক নেগেটিভে না আমাদের নেগেটিভ মার্কই হবে নেগেটিভ কেমন আছে হ্যাঁ একটা কোশ্চেন ভুলে ওঠার জন্য এক মার্ক ক্রেডিট করে বেকার ক্যান্সেল করতে হ্যাঁ ওটা করে আমি মাইনাস না সাবসিডি দেয় মাইনাস 20 পাবো খাতা খালি জমা দিব তো নাম্বার দিবে কি খালি জমা চাকরি ওটা কি হবে ঠিক আমি যে এরা দুইজন হবে আমি আমিও অফিস করার জন্য কত দিবে আমি শুনছি 20 মিনিট দিবে প্রথম স্যার 30 মিনিট 10 মিনিট দেবে আরো স্যার স্যার 30 মিনিট লাগে আমি 20 মিনিট দিতে 30 মিনিট এর কাছে যদি 12 মিনিট 10 মিনিট কোশ্চেন 20 মিনিট 10 মিনিট টানবো আপনার সঙ্গে দিকে টাকা থাকবে কেন এখানে আসে তারপর গিয়ে আমাদের মোটামুটি অনেকই দেয়া লাগবে বাধ্য হয়ে এবার
ওকে, খাতা বের করো। আচ্ছা, আজকে আমরা শুরু করি, বেসিকটা স্টার্ট করি, যেটা কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমরা এখন দেখো এখানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নামটা কি বলো? রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। ওকে, আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটা বোঝার জন্য আমি পুরা নাম্বার সিস্টেমটা তোমাদের সাথে ডিসকাস করব, পুরা নাম্বার সিস্টেমটা। তো এটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9 থেকে শিখবো। হ্যাঁ, ক্লাস 9 থেকে আমরা শিখবো এবং এটা তোমাদের 9-10 পর্যন্ত কাজে লাগবে, কারণ এইটা বোঝার জন্য আমাকে পুরা কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আসো, প্রথমত আমরা যদি একটু নাম্বারস চিন্তা করি, ধরো এটা কিন্তু একটা ফ্লো চার্ট ড্র করতেছি, তোমরা আমার মতো করেই এভাবে পেজটাকে এভাবে ধরো, এইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে করো, কারণ দুই পাশে আমাদেরকে এক্সটেন্ড করতে হবে। মাঝখান থেকে শুরু করবো, একদম মাঝখান থেকে। নাম্বারস, আমরা 6-এ নাম্বার সিস্টেম পড়ছিলাম, মনে আছে? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, তারপরে ইন্টিজার্স, এগুলো একদমই বেসিক ছিল। কিন্তু এখন আমরা যে নাম্বার সিস্টেমটা শিখবো, এরপরে তোমাদের আর কোনো নাম্বার সিস্টেম শিখতে হবে না, মানে এটাই হচ্ছে লাস্ট নাম্বার সিস্টেম, এর উপরে আর কিছু নাই, এটাই মেইন নাম্বার সিস্টেম আর কি। সো দেখো এখানে নাম্বারসকে মূলত দুইটা পার্ট করা যায়, মানে একদম মেইন পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে রিয়েল নাম্বারস আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বারস। এটা কি? রিয়েল নাম্বারস আর ইমাজিনারি নাম্বারস। তো এটার নাম দেখেই তো বুঝতে পারতেছো, একটা হচ্ছে রিয়েল। রিয়েল মিন্স যেগুলো আমরা ইউজ করি সবসময়, হ্যাঁ, সেগুলো হচ্ছে রিয়েল নাম্বার। তার মানে আমরা যে নাম্বার সিস্টেম ইউজ করি বা যে নাম্বারগুলো লিখি, সেটা যে কোনো ধরনের নাম্বার হতে পারে, সেগুলো কি নাম্বার? রিয়েল নাম্বার। আর মেইনলি আমাদের কিন্তু এই রিয়েল নাম্বার নিয়েই কাজ, আমাদের কাজটা হচ্ছে মেইনলি রিয়েল নাম্বার। তার মানে কি, পৃথিবীতে যত নাম্বার আছে তার 99% হচ্ছে, মানে এটা আমি পার্সেন্টেজটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, যে 99% হচ্ছে রিয়েল নাম্বার আর মাত্র 1% হচ্ছে ইমাজিনারি নাম্বার। আমি কি বোঝাইতে পারছি? মানে ধরো আমরা যত নাম্বার আমাদের সামনে আসুক না কেন, যখনই আসুক না কেন, এর মধ্যে মনে রাখবে যে 99% হচ্ছে রিয়েল নাম্বার, যেগুলো নিয়ে আমরা কাজ করি, আর ইমাজিনারি নাম্বার হচ্ছে জাস্ট 1%। তো আমাদের কনসার্ন কিন্তু এই রিয়েল নাম্বার, নট ইমাজিনারি নাম্বার। সো তারপর একটা আইডিয়া দিয়ে রাখি, এটা অনেক বিগার স্কেলের বিষয়, তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এই ইমাজিনারি নাম্বার সম্পর্কে জানতে পারবা, তার আগে না। বাট আমি জাস্ট একটু বলে রাখি, ইমাজিনারি নাম্বার হচ্ছে এই সাইনটাকে চিনো না সবাই? কি সাইন এটা? স্কোয়ার রুট। এটাকে কি বলা হয়? স্কোয়ার রুট বা রেডিক্যাল সাইন। সাইন রেডিক্যাল, ঠিক আছে, স্কোয়ার রুট। এই রেডিক্যাল সাইনের মধ্যে যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে অথবা নেগেটিভ ভ্যারিয়েবল থাকে, তখনই সেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলি, কারণ এটার রিয়েলি কোনো ভ্যালু নাই, রিয়েল লাইফে এটার কোনো কি নাই, ভ্যালু নাই। সো এইটা জাস্ট আমি মানে মনে রাখার জন্য বললাম আর কি, যে ইমাজিনারি নাম্বার এটা। আর উপরের ক্লাসে গেলে তোমরা বুঝতে পারবে ইমাজিনারি নাম্বারে এই যে আইটা ইউজ করা হয়, এই আই সিম্বল যে ম্যাথসগুলোতে থাকে সেগুলোই হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। দেখবো বড় বড় ক্লাসের বইগুলোতে এরকম আই, জেড, কে এগুলো থাকে আর কি। তো আপাতত আইটা আই ফর ইমাজিনারি নাম্বার এরকম একটা সিম্বল দেয়া থাকে। তো যাই হোক, এটা আমাদের কনসার্নের বিষয় না, এই জন্য এখানে কোনো ডিপলি যাওয়ার কোনো দরকার নাই, এত দূর আমাদের কখনোই লাগবে না আপাতত। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, কেন আমরা এই নাম্বার সিস্টেমটা এখানেই ডিসকাস করতেছি? রিজন হচ্ছে এইটা, কারণ এই যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। রেশনাল আর হচ্ছে ইরেশনাল নাম্বার। এখন বুঝছো কেন আমি এখানে এটা নিয়ে ডিসকাস করতেছি? তার মানে দেখো, রিয়েল নাম্বারকে আমরা দুইটা পার্ট করতে পারি, অর্থাৎ আমরা যে নাম্বারগুলো ইউজ করি সেটা আসলে দুই ধরনেরই নাম্বার হয়, সেটা একটা রেশনাল একটা ইরেশনাল। তার মানে এখানে রেশনাল আর ইরেশনাল বলতে আমরা কি বুঝতেছি? অল নাম্বারস। আসলে আমরা শুধু হয়তো নামটা দেখে আমরা বুঝতেছি যে
রেশনাল আর শুধু তো টু টাইপস অফ নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি এই টু টাইপসই হচ্ছে আমাদের পুরো নাম্বার সিস্টেম। এই টু টাইপসই হচ্ছে কি আমাদের পুরো নাম্বার সিস্টেম। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে ফাইন। এখন আসো রেশনাল নাম্বার। আমি রেশনাল ইরেশনাল সম্পর্কে নেক্সট ক্লাসে ব্রিফলি ডিসকাস করব, এখন জাস্ট আমরা একটু আচ্ছা এই রেশনাল নাম্বারটা আবার দুই রকম। একটা হচ্ছে ইন্টিজার্স আর একটা হচ্ছে ফ্র্যাকশনস। একটা হচ্ছে ফ্র্যাকশনস, ইন্টিজার আর ফ্র্যাকশনস। আচ্ছা, তো আমি একটু রেশনাল ইরেশনাল সম্পর্কে খুব শর্টকাটে একটা এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে রেশনাল নাম্বার বলতে সেই নাম্বারগুলোকেই বোঝানো হয় যেগুলোকে ফ্র্যাকশনে দেখানো যায়। ফ্র্যাকশন মানে কি? ধরো নিউমিরেটর বাই ডিনোমিনেটর, এটাই তো মেইন স্ট্রাকচার কমন ফ্র্যাকশনে। তো যেই নাম্বারগুলোকে এই নিউমিরেটর বাই ডিনোমিনেটরে এক্সপ্রেস করা যায় সেগুলোকে বলা হয় রেশনাল নাম্বার, আর যেগুলোকে এক্সপ্রেস করা যায় না সেগুলোকে বলা হয় ইরেশনাল নাম্বার। কথা কি বুঝতে পারছো? বাকিটা আমি আরো এই দুইটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব, কারণ এটার থেকেই আমাদের মূলত চ্যাপ্টার শুরু। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যেই নাম্বারগুলোকে, যেমন ধরো আমি একটা জাস্ট শর্ট এক্সাম্পল দিই। যেমন ধরো রেশনাল নাম্বার কোনগুলো? রেশনাল নাম্বারের মধ্যে কি আবার সব নাম্বারই মনে হচ্ছে না যে ইন্টিজার্স আর হচ্ছে ফ্র্যাকশনস, তাই তো? এখন বলো ইন্টিজার কোনগুলো? ধরো -3, -2, -1, 0, 1, 2, 3। কথা ক্লিয়ার? এগুলোই তো ইন্টিজার। আচ্ছা, তার মানে এগুলো সবই কি নাম্বার? রেশনাল নাম্বার। কি নাম্বার? রেশনাল নাম্বার। এখন কথা হচ্ছে যে রেশনাল নাম্বার একটু আগে আমরা বললাম যেগুলোকে ফ্র্যাকশনে এক্সপ্রেস করা যায়। তো ধরো এখানে 3 তো কোনো ফ্র্যাকশন না, তাহলে কেন এটাকে রেশনাল নাম্বার বলা হলো? অ্যাকচুয়ালি 3 কি ফ্র্যাকশন না? আমরা কি শিখছি? যে কোনো নাম্বারের নিচে ডিনোমিনেটরে কি থাকে? ইয়েস, তার মানে এখানে ডিনোমিনেটরে কি আছে? অর্থাৎ সব ইন্টিজারের ডিনোমিনেটরে মাস্ট বি কি আছে? 1 আছে। অর্থাৎ এটা নিউমিরেটর, এটা ডিনোমিনেটর, নিউমিরেটর, এটা ডিনোমিনেটর। সো এই জন্য ইন্টিজার্স গুলো হচ্ছে রেশনাল নাম্বার। এখন কি আছে? ফ্র্যাকশনস। আচ্ছা, ফ্র্যাকশনস মূলত কত রকম বলো? ফ্র্যাকশনস কত রকম আমরা দেখে আসছি, কত রকম সেটা বলো। ফ্র্যাকশনস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কি সিম্পল ফ্র্যাকশন, আর একটা কি ডেসিমাল ফ্র্যাকশন। ফ্র্যাকশনস আবার কত রকম? টু টাইপস, সিম্পল আর ডেসিমাল। এখন বলো সিম্পল ফ্র্যাকশন কত প্রকার বলো? প্রপার, এগুলো ক্লাস 5-এ পড়ে আসছি, ইমপ্রপার আর হচ্ছে মিক্সড। কিন্তু ডেসিমালের কি এরকম কোনো ক্লাসিফিকেশন আছে? না, কিন্তু সিম্পলের কিন্তু আছে, প্রপার, ইমপ্রপার, মিক্সড। তার মানে দেখো একটা বিষয় খেয়াল করো, যে এই যে সিম্পল ফ্র্যাকশনের যে পার্টটা একটু খেয়াল করো। তাহলে ইন্টিজার কেন রেশনাল এটা বুঝতে পারছি সবাই, কারণ ডিনোমিনেটরে 1 আছে, সো এটাকে ফ্র্যাকশনে দেখানো যায়। এখন ফ্র্যাকশনের মধ্যে সিম্পল ফ্র্যাকশন, সিম্পল ফ্র্যাকশনের মধ্যে প্রপার, ইমপ্রপার, মিক্সড, এগুলো তো ফ্র্যাকশন হবেই, কারণ সবগুলোকেই তো নিউমিরেটর ডিনোমিনেটর এক্সপ্রেস করা যায়, তাই না? সো এটা নিয়ে তো আমার কোনো কোশ্চেন নেই। এখন কোশ্চেন হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশনকে কিভাবে আমরা এক্সপ্রেস করি। এখন ধরো একটা ডেসিমাল ফ্র্যাকশন আছে 2.5। এখন বলো তো এই ডেসিমাল টু তোমার ফ্র্যাকশনস, এটা আমরা কনভার্ট করা শিখছি না? কিভাবে? ধরো ডেসিমালটা উঠাই দিব, তাহলে এটা কত হবে? 25। পয়েন্টের জন্য ডিনোমিনেটরে কি নিব? 1। কয়টা ডিজিট আছে? একটা। তার মানে কয়টা জিরো? একটা। তার মানে এটা কি ফ্র্যাকশন হলো? মানে p বাই n বাই d, নিউমিরেটর বাই ডিনোমিনেটর এক্সপ্রেস হয়েছে না? সো তার মানে যে কোনো ডেসিমাল ফ্র্যাকশন কি হবে বলো? যে কোনো ডেসিমাল ফ্র্যাকশন কি হবে? যে কোনো ডেসিমাল ফ্র্যাকশন রেশনাল হবে। কিন্তু প্রবলেম ইজ, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি সেটা দেখো। অ্যাকচুয়ালি আমরা ডেসিমালের কোনো মানে ক্লাসিফিকেশন এতদিন পড়ে আসি নাই, কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। এখন ডেসিমালের এখানেও কিছু ক্লাসিফিকেশন হবে, যদিও আসলে এত ডিপলি যেতে চাচ্ছিলাম না। একটা হচ্ছে তোমার, আচ্ছা এত দূর আসলে গেলে ফাইনাইট, ইনফাইনাইট, আচ্ছা এটা বাদ দাও, ডেসিমালেরটা আমি এটার থেকে বাদ দিলাম, কারণ এখানে আরো কিছু বিষয় আছে, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, এখন একটা জিনিস একটু মনে করে দেখো তো, একটু দেখো সবাই, একটু খেয়াল করো। ধরো আমরা যখন আমি যদি এরকম একটা ফ্র্যাকশনের কথা বলি, জাস্ট একটু খেয়াল করবা। আচ্ছা 1/3 ফর এক্সাম্পল, 1/3 এটা কি? এটা প্রপার ফ্র্যাকশন। তো
তো এটাকে যদি আমি ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কি পাবো? আচ্ছা 1/3 এটা কি একটা 1/3 ইজ রেশনাল নাম্বার, তো রেশনাল নাম্বার। কিন্তু তুমি খেয়াল করে দেখো আমি যদি এটাকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করি তো 3 দিয়ে 1 কে ডিভাইড করা যাচ্ছে? নো। তাহলে কি দিব আমি? পয়েন্ট দিব, একটা 0 নিব। 3 3 যা 9 1, পয়েন্টের জন্য কি নিব? 0। 3 3 যা 9 1, কি নিব? 9। এটা কি কখনো শেষ হবে? এটা কি কখনো শেষ হবে? আচ্ছা এটা একটা। এরকম আরো দুই একটা एग्जांपल দেওয়া যাক, এরকম আরো দুই একটা एग्जांपल দেওয়া যাক। যেমন ধরো 4/3, যেমন ধরো 4/3, 4/3। তাহলে 3 দিয়ে 4 কে ডিভাইড করো, 4 3 1 যা 3 1, পয়েন্ট দাও 0। 3 3 যা 9 1, 3 3 যা 9 1, 3 3 যা 9 1, শেষ হবে কখনো? এখন এই জায়গাতেই মেইন কোশ্চেনগুলো চিন্তা করো তো। 1/3 এটা হচ্ছে একটা, আমরা শিওরলি বলতে পারতেছি এটা একটা কি রেশনাল ফ্র্যাকশন বা রেশনাল নাম্বারস অ্যাকচুয়ালি। 4/3 এটাও একটা রেশনাল নাম্বার, কিন্তু প্রবলেম ইজ 1/3 এর যে ডেসিমাল ফ্র্যাকশনটা সেটা কি অ্যাকচুয়ালি রেশনাল হবে? দেখো তো একটু, 0.333 ডট ডট ডট। ওকে, এখন আমি যদি এটাকে আবার এখানে ব্যাক করতে চাই, 1/3 তে নিয়ে আসতে চাই, তাহলে আমরা ইন জেনারেলি কি করি? আমরা ডেসিমালটা উঠাই দিই 333 ডট ডট ডট। 1 দিলাম পয়েন্টের জন্য 1, আর 0, কয়টা 0 দিব এখানে? এখানে কি জিরোর কোনো লিমিট আছে? কারণ আমি তো নিউমিরেটরের লিমিট নাই, তাহলে জিরোর লিমিট কিভাবে থাকবে? তার মানে এইটাকে কি আমি এক্সপ্রেস করতে পারতেছি? তো এটা তো পসিবল না যে একটা ডেসিমাল আর প্রপার, সরি ডেসিমাল আর ফ্র্যাকশন তো একই, জাস্ট স্ট্রাকচার আলাদা, ভ্যালু তো সেম। তাহলে এটা হচ্ছে রেশনাল, এটা ইরেশনাল, এটা কি পসিবল? এখন কথা হচ্ছে যে এই যে যদি ডেসিমালের পরে এরকম রিপিটেড নাম্বার থাকে অ্যাকচুয়ালি সেগুলোকেও আমরা রেশনালি বলবো। কেন রেশনাল বলবো? কারণ এই 0.33333 এটাকে আমরা শর্ট টার্মে বলবো 0.3 রিকারিং। রিকারিং ওয়ার্ডটা শুনছো কখনো? রিকারিং, রিকারিংটা তখনই দেওয়া হয় যখন একটা ডিজিট রিপিটেডলি আসে, রিকারিং। এবং এই রিকারিং ফ্র্যাকশন যেটা ডেসিমাল ফ্র্যাকশন, এটাকে যদি আমরা কনভার্ট করি, এটার কনভার্সনের রুলসটা আলাদা। এটাকে কনভার্ট করলে কিন্তু আমরা এই 1/3 পাবো। কি পাবো? 1/3 পাবো। কথা কি বুঝছো? এটাতে আমি যাইতে যাচ্ছি না, এটা তোমরা ক্লাস 9 এ গিয়ে শিখবে। আমি জাস্ট বলতেছি যে যদি ডেসিমালের পরে এরকম ইনফিনিটি সেম ডিজিট থাকে তাহলে সেটাকে এভাবে এক্সপ্রেস করা যায়। এখন ধরো যদি এরকম থাকে 0.131313 এরকমও তো থাকতে পারে, তাই না? তখন এটাকে আমরা 0.13 এরকম দিয়ে এক্সপ্রেস করি। তার মানে এরকম খেয়াল করো, যেই ডেসিমাল, তার মানে কি সব ডেসিমালের, মানে আমি যদি ডেসিমালের কথা বলি, ডেসিমাল ফ্র্যাকশনে যেগুলো ডেসিমালের পরে ফিক্সড ডিজিট থাকে, যেমন 1.2 2.56 2.7892 ফিক্সড ডিজিট, এটাগুলোকে বলা হয় ডেসিমালের পরে ফাইনাইট ডিজিট যদি থাকে বা ফাইনাইট ডেসিমাল যদি হয় সেগুলো অবশ্যই কি হবে? রেশনাল হবে। কিন্তু ইনফাইনাইট হলেও সেটা রেশনাল হবে যদি রিপিটেডলি কোনো কিছু থাকে, যদি নাম্বারগুলো কি হয়? রিপিটেড হয়। কিন্তু রিপিটেড যদি না হয়, তার মানে ডেসিমালটা কি রকম হতে পারে? জাস্ট একটা সিম্পল एग्जांपल, ধরো একটা ডেসিমাল হচ্ছে 0.52, এটা কি রেশনাল হবে? মানে এটাকে রেশনাল হবে না, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করা যাবে না? যাবে। আচ্ছা, এবার আমি বললাম এটা তো ইনফাইনাইট, ফাইনাইট তো অবশ্যই কি হবে? ডেসিমালে কনভার্ট করা যাবে, মানে ফ্র্যাকশনে, যেটা আমরা ইন জেনারেলি করলাম। এখন যদি আমি তোমাকে বলি 2.23333 ডট ডট ডট, এটা তো ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট হলেও এটা কি রিপিটেডলি আসছে না? তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? 2.23 রিকারিং। তার মানে এটাও তখন কি হবে? রেশনাল হবে, এটাও তখন রেশনাল হবে। বাট যদি কখনো এরকম থাকে, ধরো 2.132578 ডট ডট ডট, এখানে কোনো কিছু রিপিট আছে, তার মানে এটা ইনফাইনাইট। সো এইটাকে আমরা কখনোই p/q মানে ফ্র্যাকশনে, সরি n/d, নিউমিরেটর বাই ডিনোমিনেটর, এটাতে কখনোই এক্সপ্রেস করতে পারবো না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ইরেশনাল নাম্বার। শুধু এই এক ধরনের নাম্বারই হচ্ছে ইরেশনাল নাম্বার।
তার মানে ইরেশনাল নাম্বার হচ্ছে, দেখো ইরেশনাল নাম্বারকে আমরা কি বলবো? ইনফাইনাইট ডেসিমালস উইথ নো রিপিটেশন। লিখে রাখো এটা, উইথ নো রিপিটেশন। তার মানে ডেসিমাল আমরা 3 রকম পেলাম, এই 3 রকম ডেসিমাল মাথায় রাখবা। একটা হচ্ছে ফাইনাইট ডেসিমাল, যেটা অবশ্যই রেশনাল, ফাইনাইট ডেসিমাল। একটা হচ্ছে ইনফাইনাইট ডেসিমাল, বাট সেটা কি রিপিটেড থাকবে কোনো কিছু, সেটাও কিন্তু রেশনাল। কিন্তু যদি রিপিটেড না থাকে সেটাই হচ্ছে কি ইরেশনাল। জাস্ট এইটুকুই হচ্ছে ইরেশনাল নাম্বার। জাস্ট এই টাইপের নাম্বারগুলোকেই আমরা কি নাম্বার বলি? ইরেশনাল নাম্বার। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমি এত টাইম ওয়েস্ট করলাম জাস্ট এই ইরেশনালটা বোঝানোর জন্য। রেশনাল তো আমরা বুঝলাম, শুধু এই টাইপের নাম্বারগুলোকে আমরা কি বলি? ইরেশনাল নাম্বার বলি। অনলাইনে যে আসো, বুঝতে পারছো? ইয়েস স্যার। তোমাদের এইগুলো নিয়ে এত টাফ চিন্তা করার কিছু না, এগুলো কিন্তু পরীক্ষা রিলেটেড কিছু না। সো এগুলো পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? আমরা পরীক্ষার পড়া নেক্সট ক্লাস থেকে শুরু করব, কিন্তু একটা আইডিয়া দিচ্ছি আর কি, যারা নিতে পারবা তাদের জন্য বেটার। পরবর্তীতে দেখবে এই জিনিসগুলো আসবে তোমাদের। ওকে, তাহলে দেখো এখন কথা হচ্ছে, আমি একদম জাস্ট রেশনাল নাম্বার কোনগুলো একদম ক্লিয়ার, ইরেশনাল নাম্বারগুলো কোনগুলো হতে পারে। এরকম এই যে এইরকম ইনফাইনাইট ডেসিমালগুলো আমরা কি টাইপের নাম্বারগুলোতে পাই? আচ্ছা ধরো ন্যাচারাল নাম্বার লিখলাম আমরা, দেখো 1 2 3 4 5 6 7 এই পর্যন্তই আসি। ওকে, ক্যালকুলেটর আছে সাথে? আচ্ছা দেখো, যদি কোনো রেশনাল নাম্বারে তুমি রুট, স্কোয়ার রুট সাইন ইউজ করো, রেশনাল নাম্বারে এরকম স্কোয়ার রুট সাইন ইউজ করো, তাহলে খেয়াল করে দেখো রুট 1 ক্যালকুলেটর দিয়েও তুমি করতে পারবে। রুট 1 এর ভ্যালু আসবে কত? 1। রুট 1 এর ভ্যালু কত? 1। রুট 2 এর ভ্যালু দেখো তো কত আসে? 1.414213 ডট 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 ইনফাইনাইট। এখন বলো এটা কি রেশনাল আর ইরেশনাল? ইরেশনাল। সেম ভাবে রুট 3 এটার ভ্যালু আসবে 1.723 ডট ডট ডট, রেশনাল আর ইরেশনাল? ইরেশনাল। রুট 4 এটার ভ্যালু আসবে জাস্ট 2, এটার ভ্যালু আসবে জাস্ট 2। আমি কিন্তু এগুলোই, আমরা ফার্স্ট চ্যাপ্টারে এগুলোই শিখবো, স্কোয়ার রুট, রুট এগুলো কিভাবে বের করতে হয়। কিন্তু আমি তোমাদের বলতেছি যেহেতু এখন আমরা জানি না, ক্যালকুলেটর দিয়ে বের করলে মানে জাস্ট বোঝানোর জন্য। তো রুট 4 এর ভ্যালু কত আসবে? 2। সেম ভাবে রুট 5 এর ভ্যালু এরকম ইরেশনাল, রুট 6 এর ভ্যালু ইরেশনাল, রুট 7 এর ভ্যালু ইরেশনাল, বাট রুট 9 এর ভ্যালু কিন্তু আবার 3। তো 3 কি রেশনাল না ইরেশনাল? রেশনাল। অর্থাৎ এগুলোকে বলা হয় পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো পারফেক্ট স্কোয়ার নাম্বার বাদে যত রুট নাম্বার আছে সবগুলোই হচ্ছে ইরেশনাল নাম্বার, পারফেক্ট স্কোয়ার বাদে। ঠিক আছে? তো পারফেক্ট স্কোয়ার কোনগুলো? যেমন ধরো রুট 1 ইকুয়ালস টু 1, রুট 4 ইকুয়ালস টু 2, রুট 9 ইকুয়ালস টু 3, রুট 16 ইকুয়ালস টু 4, রুট 25 ইকুয়ালস টু 5। এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। এই স্কোয়ার নাম্বার বা পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলো কি। তাহলে বোঝা গেছে এটা? ক্লিয়ার? ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের এখান থেকে যে বিষয়গুলো। আচ্ছা এখন তাহলে তোমরা আমাকে রেশনাল ইরেশনাল তো অনেক কিছু ডিসকাস করলাম, এখন তোমরা আইডেন্টিফাই করবা যে কোনগুলো রেশনাল কোনগুলো ইরেশনাল। আমি একটু লিখে দিই, আগেই না আমি আগে লিখে দিই 3/4, আমি জিজ্ঞেস করবো এক এক করে। ওকে, 5 - 7 রুট ওভার 13। শোনো আরেকটা বিষয়, ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে হবে এখন, মানে ক্যালকুলেটর সাথে নিয়ে আসবা সবসময় ম্যাথস ক্লাস, ক্যালকুলেটর লাগবে। 0 1 9/7 12 2 whole 4/5 1.1234 0.323 and 5.2379 ডট ডট ডট। ওকে, এক এক করে বলবা। দাঁড়াও সিরিয়ালি বলো, ওখানে কর্নার থেকে শুরু করো, পিছনে
দাঁড়াও, ফার্স্ট নাম্বার বলো, রেশনাল অর ইরেশনাল? রেশনাল, কারেক্ট। সেকেন্ড নাম্বার বলো, ইজি পড়ে গেছে না? কারেক্ট। বলো সিরিয়ালি, এটাও রেশনাল, ফাইন। বলো নেক্সট। রুট 13 কেন? ক্যালকুলেটর কই? নাই। আচ্ছা, আরেকটা ইরেশনাল নাম্বার চেনা, মানে নাম্বার চেনার আরেকটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যদি রুটের মধ্যে প্রাইম নাম্বার থাকে। কি নাম্বার থাকে বলো? প্রাইম। রুটের মধ্যে যদি প্রাইম নাম্বার থাকে সেগুলো হচ্ছে ইরেশনাল, প্রাইম। তার মানে এটা না যে কম্পোজিট নাম্বার থাকলে হবে না। যেমন রুট 4, 4টা কি কম্পোজিট নাম্বার না? তো এটা কিন্তু রেশনাল হবে। কিন্তু রুট 6, 6ও তো মানে কম্পোজিট নাম্বার, এটা কিন্তু আবার ইরেশনাল হবে, কারণ রুট 6 এর ভ্যালু এরকম ডেসিমালের পরে আলটিমেট ভ্যালু আসবে। ঠিক আছে, ওটা আমি নেক্সট ক্লাসে, ওটা ডিপ, মানে তোমাদের বইয়ের মেইন জিনিসই তো ওইটা, ওগুলোতেই আমরা যাব। আমি জাস্ট এটার কথা বলতেছি আর কি। তার মানে এটা হচ্ছে ইরেশনালই হবে, প্রাইম নাম্বার তো, রুটের মধ্যে প্রাইম, ইরেশনাল। তারপর বলো 0। ভেরি গুড। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসে। ইভেন কোন পরীক্ষাতে আসে জানো? এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আসে, বিভিন্ন যে কুইজের মধ্যে আসে, যে 0টা কি রেশনাল আর ইরেশনাল। তাহলে 0টা কি? রেশনাল। মনে থাকবে, কারণ ইন্টিজার রেশনাল, সো 0 ইজ রেশনাল। নেক্সট 1। এবার সবাই বলো, সবাই বলো 1 রেশনাল। 9/7 ইরেশনাল। ফ্র্যাকশনই তো 9/7, এটা কি ইমপ্রপার ফ্র্যাকশন, তো যে কোনো ফ্র্যাকশনই কি রেশনাল। নেক্সট 12 রেশনাল। 2 হোল 4/5 রেশনাল। প্রপার ইমপ্রপার মিক্সড রেশনাল, কারণ এটাকে সলভ করলে তো আমরা ওই ইমপ্রপার ফ্র্যাকশনই পাবো, সো ইমপ্রপার তো নিউমিনেটর বাই ডিনোমিনেটর, বুঝছো? আচ্ছা বলো, এটা রেশনাল কেন? কি ডেসিমাল এটা? ফাইনাইট ডেসিমাল। কি ডেসিমাল এটা? ফাইনাইট, কারণ ডেসিমালের পরে তো ফিক্সড। তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করতে যাই, তাহলে ডেসিমালটা তুলে দাও, 1 1 2 3 4 ডিভাইডেড বাই পয়েন্টের জন্য একটা 1, 1 2 3 4, চারটার জন্য 4টা 0। কথা কি বুঝছো? 4টার জন্য 4টা 0 মাস্ট। নেক্সট, রেশনাল আর ইরেশনাল? এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? 0.3232323 and so on. সো রিপিটেড না, তো রিপিটেড হলে এই যে রিকারিং থাকলেই সেটা হচ্ছে কি রেশনাল, রিপিটেড থাকলেই সেটা কি রেশনাল। তাহলে এটা কি বলতো, এই যে শেষেরটা ইরেশনাল, কারণ এটা তো রিপিটেড নাই, সো এটা হচ্ছে কেবলমাত্র ইরেশনাল। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের রেশনাল। আমরা কিন্তু ক্লাস 9 এর বই পড়তেছি। রেশনালটা কি অ্যাকচুয়ালি? রেশনালটা হচ্ছে যেগুলোকে আমরা এই স্ট্রাকচারে এক্সপ্রেস করতে পারি, নিউমিনেটর বাই ডিনোমিনেটর। সো 9টা কি নিউমিনেটর, 7টা হচ্ছে ডিনোমিনেটর। যে তাহলে কি এই স্ট্রাকচার হলো না? তো এই স্ট্রাকচারে তো সবকিছুই রেশনাল। কেন ইরেশনাল ছিল? রেশনাল এগুলো। ফ্র্যাকশনের এই নিউমিনেটর বাই ডিনোমিনেটর মানেই হচ্ছে রেশনাল। নিউমিনেটর বাই ডিনোমিনেটরের স্ট্রাকচারটাই হচ্ছে কি রেশনাল। কথা ক্লিয়ার? ওকে, তো আমি আসলে আজকে আর মানে আজকে শুরু করতে যাচ্ছি না চ্যাপ্টারটা, কারণ এগুলো শুরু করতে গেলে মানে আজকে হবেই না। আর দেখা যাচ্ছে যে নেক্সট ক্লাস থেকে হয়তো আরো কিছু স্টুডেন্ট আসবে, পরে ওরা পিছাই পড়বে। সো আমি চাচ্ছি না যে একদম ফার্স্ট ক্লাসেই তাদেরকে পিছাই ফেলি আর কি। ওকে, এটা করা যাবে না। আমরা মেইনলি হচ্ছে আচ্ছা, তোমাদেরকে একটা কাজ দিই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদিও আমি নেক্সট ক্লাসে রিপিট করব, বাট তোমাদেরকে একটা কাজ দিই। সেটা হচ্ছে তোমরা সবাই, আচ্ছা আমরা দুইটা জিনিস একটু বলে নিই, এটা নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব, তারপরেও একটু আইডিয়া দিয়ে রাখি। একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে স্কোয়ার রুট। কনসেপ্ট হচ্ছে এই দুইটা জিনিস, স্কোয়ার আর স্কোয়ার রুট। স্কোয়ারকে আমরা স্কোয়ার নাম্বারও বলতে পারি, ওকে। আচ্ছা এখন আসো, এগুলো বাদ দাও, এখন একটা বেসিক স্ট্রাকচারে আসো। আমরা স্কোয়ার বলতে কি বুঝি? পাওয়ার যখন
2 থাকে, পাওয়ার যখন 2 থাকে। ফর এক্সাম্পল a হচ্ছে একটা ভ্যারিয়েবল, এর উপর পাওয়ার যদি 2 থাকে তখন এটাকে আমরা কি বলি, a স্কয়ার। a স্কয়ার, তো a স্কয়ারের মিনিংটা কি, a ইনটু a, a স্কয়ারের মিনিংটা কি, a ইনটু a। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো একটা নাম্বার তুমি নিলা হচ্ছে 2, একটা নাম্বার তুমি নিছো কি 2। এখন 2 এর যদি স্কয়ার বের করতে চাও, a স্কয়ার, এটা a এর স্কয়ার, a স্কয়ার মানে কি, a একটা ভ্যারিয়েবল, তার স্কয়ার হচ্ছে a স্কয়ার, ঠিক আছে? তাহলে 2 যদি একটা নাম্বার হয় তাহলে 2 এর স্কয়ার কি হবে, 2 এর উপর এরকম 2, তাহলে 2 এর স্কয়ার মানে কি 4, 2 এর স্কয়ার মানে কি, কথা কি বুঝতে পেরেছো? তাহলে 2 একটা ইন্ডিভিজুয়াল নাম্বার যার স্কয়ারের ভ্যালু হচ্ছে কত, 4, যার স্কয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে 3 একটা নাম্বার, 3 একটা নাম্বার, তার স্কয়ারের ভ্যালু কত, 9। 4 একটা নাম্বার, তার স্কয়ারের ভ্যালু কত, 5 একটা নাম্বার, তার স্কয়ারের ভ্যালু কত, and so on, and so on। তাহলে 2 একটা নাম্বার, তার স্কয়ার হচ্ছে 4, তার মানে এই 4টা হচ্ছে স্কয়ার নাম্বার। কার স্কয়ার নাম্বার, 2 এর স্কয়ার নাম্বার। 4 ইজ দ্য স্কয়ার নাম্বার অফ 2। কথা ক্লিয়ার? তাহলে 4 রেজাল্ট আর 2 হচ্ছে রিজন। তাহলে এই 4টা কোথায় থেকে আসছে, 2 থেকে আসছে। তাহলে 2টা কি হবে, রুট। 2টা কি হবে, রুট। অর্থাৎ 4 হচ্ছে স্কয়ার নাম্বার, আর এই স্কয়ার নাম্বারের রুটটা কি, 2। 9 হচ্ছে স্কয়ার নাম্বার, এর রুটটা কি, 3। 16 স্কয়ার নাম্বার, এর রুটটা কি, 25 স্কয়ার নাম্বার, এই রুটটা কি, 5। কথা কি ক্লিয়ার? এখন কথা হচ্ছে এগুলোকে দেখানো যায় কিভাবে। তার মানে যদি আমি 7 একটা নাম্বার ধরি, তাহলে 7 এর স্কয়ার নাম্বার যদি বের করতে যাই, যা স্কয়ার করব, তাহলে কত, 49। কিন্তু যদি 49 এর রুট বের করতে চাই, তাহলে 49 এটা হচ্ছে স্কয়ার রুট সাইন, এটাকে রেডিক্যাল সাইনও বলা হয়। এই রুট ওভার 49 এর ভ্যালু কত, 7। তার মানে 49 হচ্ছে স্কয়ার নাম্বার যার রুট হচ্ছে কত, 7, এবং সেটাকে এক্সপ্রেস করা হয় এইভাবে, সেটাকে এক্সপ্রেস করা হয় এইভাবে। তাহলে আমাকে বলো তো, 9 একটা নাম্বার, সিম্পলি 9 এর স্কয়ার নাম্বারটা কি হবে, 81। তাহলে রুট ওভার ইজ 81 ইকুয়ালস টু কত হবে? আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাই শিখবো, কিভাবে রুট 81 কে 9 এ এক্সপ্রেস করা যায়। কথা কি ক্লিয়ার? এটাই আমরা শিখবো, যে একটা নাম্বারকে কিভাবে স্কয়ার রুট বের করতে হয়। স্কয়ার বের করা তো কোনো ফ্যাক্ট না, জাস্ট ওই নাম্বারকে ওই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা, যদি তোমাকে আমি বলি যে বি এর স্কয়ার কত, তাহলে বি ইন্টু বি ইকুয়ালস টু কি, বি স্কয়ার, ডান অ্যান্সার। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে স্কয়ার নাম্বারকে তুমি কিভাবে রুটে নিয়ে আসবা। স্কয়ার নাম্বার দেওয়া থাকবে, তোমাকে রুট বের করতে বলবে, এবং আমাদের 1.1 এ মূলত এটাই হচ্ছে মেইন কনসার্ন, ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দিজ নাম্বারস। তোমাকে কিছু নাম্বার দেওয়া হবে, যেটাকে কি করতে হবে, স্কয়ার রুট বের করতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। কথা কি ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত। আজকে একটু আগেই ছাড়লাম, কারণ আজকে আর বেশি কিছু পড়াইলে নেক্সট ক্লাসে ওরা পিছাই পড়বে। নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের রেগুলার, মানে একদম স্পিডে আনবো। তার জন্য কি করতে হবে, সবাই ক্লাস আমার কপি রেডি করবা, নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবা। কথা ক্লিয়ার? আর নেক্সট ক্লাসে আমি তোমাদের ক্লাস কোঅর্ডিনেটর সিলেক্ট করব, আর অবশ্যই কোঅর্ডিনেটর যে হবা তাকে কিন্তু ফিজিক্যালি ক্লাস করতে হবে, অনলাইনে করা যাবে না, ঠিক আছে? অনলাইনে মানে ফিজিক্যালি আসতে হবে, অনলাইনে করলে কিন্তু হবে না।
তো একটার মধ্যেই, সেটা তো আমি বেসিক আর এক্সারসাইজ একটা কপি দিয়ে রাখবো, শুধু ক্রিয়েটিভের যে শিটের যে পার্টটা সেটা আলাদা রাখবো।